আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে, এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে, এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চাইছে। আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, যেটা আমি বারবার বলেছি, যে শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে, এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, প্লিজ 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 থামেন থামেন। আমরা আশা করি যে ভারত তা যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে, সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, আবার অনেকে আছেন যারা তরুণ। এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে। মামলা, মোকদ্দমা, হত্যা, খুন, জখম, গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। অনেক সাংবাদিক আছেন, তারাও পালিয়ে চলে এসেছিলেন, কারণ উপায় ছিল না, সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না। আজকে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন। আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখনো সেই সংগ্রাম আমাদের শেষ হয়নি। আপনারা জানেন যে আমরা এই জুলাই বিদ্রোহের পরে, বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্য, এবং
একটি নিরপেক্ষ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই আমরা তাকে দায়িত্ব দিয়েছি। এবং আমরা এই কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এটা খুব দ্রুতভাবে আমরা এটাকে সম্পন্ন করতে সম্ভব হব। কিন্তু আগে আমি বলেছি যে পথটা এত সহজ নয়, এত কুসুমাত্তীর্ণ নয়। আজকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত, খবরের কাগজ দেখছেন, আপনারা টেলিভিশন দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন। আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ, আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ জুড়ে বসেছে। আপনারা লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই ভ্রান্ত ধারণাটা কি? সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে। বন্ধুগণ, সাত বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স 7 বছর কম ছিল, আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি। এখন কি এর মধ্যে বহুবার জেলে গেছি, সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই, যদিও মনের সমস্ত জোর আছে। তা আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সবকিছুকে ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আজকে এই যে বিদেশি ভদ্রমহিলা, বিবিসির সম্ভবত, তিনি এসছেন এই বিষয়গুলো জানার জন্য, এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে। শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই। আমাদের সবচেয়ে সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, তারা যে বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফলে একটা ভয়াবহ দানব, একটি ফ্যাসিস্ট, যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম